ব্রাস পাগোডার স্টাইলে মন্দিরটি তৈরি। এখানে এশিয়ান পাগোডার ট্রেডিশনাল আর্কিটেকচারের মিল পাওয়া যায়। মন্দিরের লাগোয়া এই অংশ ব্যবহার হয় না বলেই মনে হলো, একসময় নিশ্চয়ই সক্রিয় ছিল। পশুপতি মন্দিরের কাছেই এই জয়া বাগেশ্বরী টেম্পল। বাগেশ্বরী সরস্বতীর আরেক নাম। সাথে এখানে দুর্গা ও পার্বতী দেবীর আরাধনাও হয়। এই ছোট্ট মন্দিরটি কালো পাথরে তৈরি। স্থানীয় মানুষের থেকে জানলাম এখানে প্রতি 12 বছর অন্তর মূর্তি বদল করা হয়, যা স্থানীয় ভাষায় কালিভার ফেন্নু নামে পরিচিত। এই সময় মন্দিরের পূজাপাঠ বন্ধ থাকে, তা প্রায় 6 মাস। আমরা এই মন্দির দেখব বলে আসিনি, বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখে দাঁড়িয়ে বললাম। আপনাদের সুবিধার্থে গুগল লোকেশন ডিসক্রিপশনে দিয়ে রাখছি। যেহেতু পশুপতি মন্দিরের কাছেই, ফলে এখানে একবার চলে আসতেই পারেন। মন্দির থেকে মাত্র 300 মিটার দূরত্বেই ধর্মশালায় উঠেছি। আগের পর্বে বিস্তারিত দেখেছেন সেটা। আর এটি চারুমতি স্তূপা। সম্রাট অশোকের কন্যা ছিলেন চারুমতি। এই স্তূপা আর নেপালের বৃহত্তম এই বৌদ্ধ স্তূপা ঘুরে দেখেছি দুপুর বিকেল জুড়ে। স্তূপা থেকে হেঁটে যাওয়াই যায়, তবে আমরা ক্যাব নিয়ে এলাম একদম মন্দিরের গেটের কাছে। আমরা 6টার আগেই ঢুকে পড়েছি, কারণ সন্ধ্যারতি ও দর্শন খুব কম সময়ের জন্য হয়। তার মধ্যে মন্দিরে ঢুকতে না পারলে আবার গেট বন্ধ হয়ে যায়। মন্দিরের গেটের সামনে ইতিউতি কিছু মানুষের চলাফেরা, ভিড় তো একেবারেই নেই। এখানে মঙ্গল আরতি হয় সকাল 5টায় আর সন্ধ্যারতি সন্ধে 6টায়। পশুপতিনাথের মন্দিরে আমরা আসার জন্য সন্ধ্যাবেলাটাই চুজ করেছিলাম, কারণ সন্ধ্যাবেলা 6টা থেকে এখানে আরতি হয় এবং গানের সঙ্গে আরতি শুরু হয়। তো এই যে আরতিটা হয় সেটা সন্ধ্যে 6টায়, তাই 6টার সময় যদি আরতিটা দেখতেই হয় তাহলে কিন্তু এখানে 6টার মোটামুটি একটু আগেই পৌঁছাতে হবে। আমরা 6:45 নাগাদ পৌঁছেছিলাম এখানে। এইটা ঠিক বাইরেটা এখানে আরতিটা হচ্ছে গানের সাথে, এবং একদম মন্দিরের যে ভিতরটা, মন্দিরের ভিতরে কিন্তু ফোনে ছবি তোলা ভিডিও তোলা অ্যালাউড নেই, তাই মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না, দুঃখিত। তবে মন্দিরের ভিতরে একদম পশুপতিনাথের মূর্তি রয়েছে এবং ভিতরে ওই মন্ত্র জাপ করছে, অনবরত মন্ত্র জাপ করছে আর সবাই গোল করে ঘুরছে। মানে অসাধারণ একটা ঘোরা হয়েছে। মানে আমি জানি না এরকম এত সুন্দরভাবে এত শান্তভাবে কোনো মন্দিরে ঘোরা যায় কিনা। কয়েকজন করে লোক ঢোকানো হচ্ছে এবং ভিতরটায় জাস্ট জোরে জোরে সকলে মন্ত্র বলছে, মানে নিজের মধ্যেকার একটা এনার্জি তৈরি হয়, যেটা ওই সময় ঘোরার সময় বুঝতে পারলাম। এবং তারপর ওখান থেকে বেরিয়েও আর একটা ভিতরে মানে মূর্তি রয়েছে, যে মূর্তিটা মানে পুরোপুরি আমার যতদূর মনে হলো অন্ধকারের মধ্যে ওটা পিতলের, এবং সেখানে টিকা দিয়ে দেওয়া হচ্ছে, শান্তির জল দিচ্ছে, এবং সেই মূর্তিটাও দেখে একটা আলাদা স্পিরিট তৈরি হবে নিজের মধ্যে। আমি জানি না, আমি শব্দ খুঁজে পাচ্ছি না, তো ওইটা দেখাতে পারলাম না, যেটা বললাম আর কি, ছবি ভিডিও করা অ্যালাউড না। তো ওখান থেকে বেরিয়ে এসে, মানে মূল যে মন্দির সেখান থেকে বেরিয়ে এসে বাইরে এখানে এই আরতি হচ্ছে, এটা বাইরে আরতি হচ্ছে এবং আরতিটা সকলে গোল হয়ে ঘিরে দেখতে পারে, এটা ভিডিও ছবিও তুলতে পারে। সো ওভারঅল পুরো জায়গাটা বিশাল
এটা মূল মন্দিরের সামনের প্রাঙ্গণে 6টার আগে থেকেই শুরু হয়েছে। একই সাথে মন্দিরের পিছনের দিকে নদীর ধারে একটা আরতির আয়োজন হয়, সেখানে লোক অনেক বেশি হয়। ওদিকেও যাব, তবে একটু পরে, ভিড়টা কমে যাক। এই আলো আধারের মধ্যে সবটা দেখা হয়ে ওঠেনি। যদিও মন্দিরের ভেতরে ভিড় ছিল না, অন্যান্য মন্দিরে যেমন পাণ্ডাদের অব্যবস্থা আর চরম পরিস্থিতি থাকে, এখানে সেসব ছিল না। খুব ধীর স্থিরভাবে ভেতরে সময় কাটিয়েছি। এই মন্দিরকে নেপালের ওল্ডেস্ট হিন্দু টেম্পল হিসেবে ধরা হয়। তৈরির সময় নিয়ে মতভেদ আছে, তবুও কিছু তথ্য বলে 5th সেঞ্চুরি CE। এখন অতটা বোঝা যাচ্ছে না, তবে এই মন্দিরও প্যাগোডা স্টাইলেই তৈরি। যেটা দেখা যাচ্ছে সেটা আদতে মন্দিরের সামনের বিল্ডিং। এসব অনেক পরে, সংস্কারের পরে তৈরি হয়। এখানে মিনিট 50 থেকে চললাম মন্দিরের পিছনের দিকে। আলো থাকলেও চারদিকে একটা আধার ছড়িয়ে আছে যেন। বাগমতী নদীর ধারে মানুষের অন্তিম যাত্রা। সার্দে মোট 15টা শিবালয় এখানে তৈরি করা হয়েছে, কিছু এই রোতে, কিছু উপরের দিকে। এইখানে এই যে টোটাল যে এই রোটায় প্রায় 13টা মন্দির রয়েছে এবং প্রতিটার ভিতরে একটা করে শিবলিঙ্গ রয়েছে এবং তার বাইরে স্ট্রাকচার এক একটাতে এক এক রকম। ভিতরে শিবলিঙ্গগুলো যতদূর মনে হয় কষ্টি পাথরেরই, আমি পুরোপুরি শিওর নয়। এবং ধরে চারদিকটা পুরো মূর্তিতে, পুরো মন্দিরে ঘেরা, যেটা আর কি মানে একদম একটা আলাদাই ভাইব দিচ্ছে। আর ভিতরে একদম পাথরের, পুরোটাই পাথরের, এবং সেখানে শিবলিঙ্গটি রয়েছে একদম সিঁদুর মাখানো, আবির মাখানো। আর তার সঙ্গে এই ছোট্ট ছোট্ট মন্দিরগুলো খুবই সুন্দর। এই মন্দিরগুলো কোন সময় তৈরি হয় তা জানা যায়নি, তবে মূল মন্দির তৈরির পর এগুলো তৈরি হয়। বর্তমানে যে স্ট্রাকচার দেখা যায় তা আদতে 1692 সালের ব্যাপক রেনোভেশনের পরের রূপ। এই মন্দির নিয়ে অনেকগুলো গল্পের সূত্র পাওয়া যায়। বাগমতী নদীর পূর্ব তীরে শিব ও পার্বতী হরিণের রূপ ধারণ করেছিলেন একবার। দেবতারা খুঁজতে খুঁজতে শেষে ধরে ফেলেন এবং একটি শিং ধরে বসেন। দিব্যরূপে ফিরে আসার জন্য বলতে থাকেন। হরিণটি পালিয়ে যেতে গিয়ে শিংটি পড়ে যায়। সেই থেকে ভাঙা শিংটিকে লিঙ্গ হিসেবে পুজো করা হয়, যদিও পরে সময়ের সাথে সাথে তা হারিয়ে যায়। এই জায়গায় আসার জন্য কোনো আলাদা টাইমিং নেই। আমরা এসে দেখলাম অনেক মানুষজন বসে গান বাজনা করছেন, রান্নাবান্নাও চলছে। বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ রয়েছে।
মন্দিরে মোট 4টে দরজা এবং 2টি গর্ভগৃহ আছে, যার একটিতেই শিবলিঙ্গ রাখা আছে। এখানে শিবলিঙ্গকে মুখালিঙ্গও বলা হয়। আসলে শিবলিঙ্গে চারদিকে 4টি মুখ রয়েছে, সোনা দিয়ে মোড়া। ভারতে বা নেপালেও আর কোনো জায়গায় এরকম অলঙ্করণ দেখা যায় না। মন্দিরের 4জন পুরোহিতই একমাত্র মূর্তি স্পর্শ করতে পারেন। ভট্ট এবং রাজভান্ডারী নামে 2টি আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে ডেলি রিচুয়াল পালন করে। এই ভট্টরা হলেন হাইলি এডুকেটেড ভেদিক কর্ণাটকা ব্রাহ্মণ। হ্যাঁ, ভারতের কর্ণাটক। অন্যান্য মন্দিরের মতো এখানে বংশ পরম্পরায় পুরোহিত নিয়োজিত হয় না, নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই হয়। আর রাজভান্ডারেরা মূলত মন্দিরের কেয়ারটেকার্স হিসেবে থাকেন। তারা স্থানীয়, কিন্তু তারা মূর্তি স্পর্শ করতে পারেন না, করেন শুধু ভট্টরাই। বর্তমানে এই মন্দিরে যে 4জন পুরোহিত আছে, তাদের প্রত্যেকেই কর্ণাটকের বিভিন্ন জেলা থেকে এসেছেন। আর মোট 108 জন রাজভান্ডারী আছেন এখানে। মন্দির চত্বর ভোর 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকলেও দর্শনের জন্য মূল মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় সকাল 5টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এই মন্দিরগুলো 2015 সালের ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তারপর আবার যে সংস্কার করা হয়েছে তা বলাই বাহুল্য। এই আলো আধারিতে পশুপতি মন্দির চত্বর এক আলাদাই রূপ। তবে দিনের বেলায় পুরো জায়গাটা অপূর্ব লাগে। বিশেষ করে উপরের দিক থেকে জায়গাটার প্যানোরামিক ভিউ খুবই সুন্দর। আমরা হেঁটেই যাব গোশালা চকে, মিনিট 10 লাগবে। নদীর ধারে তখনও মানুষের লাইন। আজ খাবারের একটু স্বাদ বদল। এই পশুপতি চক অঞ্চল 8টাতেই যেন ঘুমিয়ে পড়েছে, ফলে বাইরে খুব একটা বেশি হোটেলের অপশন না পেয়ে এই হোটেলে উঠেছি। আমরা নিয়েছি বাটার চিকেন মশালা, যেখানে চিকেন 5 পিস আছে। যদিও চিকেনের সাইজ আমরা যা ভেবেছিলাম তার অপোজিট। এটা একটা সাইজ বড্ড ছোট ছোট চিকেন। আর উপরে একটা বাটার দেওয়া ছিল, মানে পুরো বাটারের গন্ধ আসছে। আর ওদিকে পালক পনির, কি ওটা চিজ দিয়েছে নাকি উপরে? কি দিয়েছে? পনির গ্রেট করে দিয়েছে। তো এটা এই পালক পনিরের উপর দিয়ে একদম পনির গ্রেট করে দিয়েছে, দেখে চিজ ভেবেছি আমি। তার সঙ্গে একদম বাটার তাওয়া রুটিটা, এটা বাটার তন্দুরি রুটি, ঘি একদম এই বাটার এবং উপর দিয়ে একদম সলিড মেরেছে। চিকেনটা সফট হয়েছে, যার সঙ্গে ঝোলটাও বেশ ভালো হয়েছে। তৃতীয় দিন লম্বা এক বাস জার্নি করবো আমরা। ভালো ঠান্ডা রয়েছে এবং আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। 5100 ফুট উচ্চতা খুব বেশি না হলেও ছোট্ট এই পাহাড়ি টাউনে বেশ ঠান্ডা আছে। এরকম নির্জন রাস্তা দিয়ে হেঁটে পৌঁছেছি অদ্ভুত একটা মন্দিরে। পাহাড়ের উপরে ভীমের মন্দির আমাদের কাছে একেবারেই নতুন। যতই দেখছি ততই যেন নতুন করে ধারণা তৈরি হচ্ছে। गाड़ी नहीं है, कुछ नहीं है कि ये आदमी ने उठाकर लेकर आ रहे, उससे खंभा बना है पीछे, और उसका लकड़ी का है। उस दिन जब पुराना होता है उसको আসছি ঠিক পরের পর্বে, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন।